সারা বিশ্বই এখন বিপদের মুখে, কারণ বিশ্বজুড়ে রয়েছে উষ্ণায়ন। তার ফলে পৃথিবীতে যেমন তাপমাত্রা বেড়ে চলছে, একই সঙ্গে উত্তর মেরুর বরফ গলছে। সেই বরফ এসে যোগ হচ্ছে সমুদ্রে এবং ধীরে ধীরে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশগুলো যেগুলোর অবস্থান সমুদ্র সমতলের কাছাকাছি, সেগুলো প্লাবিত হবার ঝুঁকি দেখা দিয়েছে। কেবল যে জলবায়ুর উষ্ণায়ন না, একই সাথে রয়েছে মহামারী, ভূমিকম্প, অগ্নিকাণ্ড সহ বিভিন্ন রকম দুর্যোগ। এবং পৃথিবীর তাবৎ বড় বড় নেতারা, যেমন মাইক্রোসফটের বিল গেটস, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা, জন ক্যারি, তারা প্রত্যেকেই এখন সবচেয়ে বেশি চিন্তিত যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে দুর্যোগ নিয়ে। দুর্যোগ ঝুঁকি হ্রাসে কী করা যায় সেটি নিয়ে সারা বিশ্বের সমস্ত নেতা নেত্রীরা একসাথে বসছেন। পৃথিবীর বিভিন্ন দেশে তারা আলোচনা করছেন, মিটিং করছেন এবং চেষ্টা করছেন এমন একটি উপায় খুঁজে বের করতে যেখানে এই দুর্যোগের ঝুঁকি হ্রাস করা যায়। তারই পরিপ্রেক্ষিতে আজ আমরা এটিএন বাংলায় আয়োজন করছি আজ একটি আলোচনার, যেখানে আমরা আলোচনা করব দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশ কি করছে। যখন সারা বিশ্ব এই জলবায়ু উষ্ণায়ন নিয়ে কাজ করছে, তখন বাংলাদেশ জুড়ে যে সমস্ত ঝুঁকিগুলো রয়ে গেছে দুর্যোগের, সেই দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশ কী করছে সে নিয়ে আজ আমরা আলোচনা করব। আর আজ আলোচনা করবার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব জনাব মোহাম্মদ মহসিন, এবং সেই সাথে আমাদের সাথে রয়েছেন আরও ইম্পিরিয়াল কনসালটেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট লিমিটেডের মাননীয় ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ শামীম রেজা। আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদের আজকের এই অনুষ্ঠানে যোগ দেবার জন্য। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ যে একটি রোল মডেল, সেটি তো বিশ্ব স্বীকৃত বটেই। এ ব্যাপারে একটা ছোট ডকুমেন্টারি আমাদের কাছে আছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করতে চাই। পৃথিবীর দুর্যোগ প্রবণ দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। একটা সময় ছিল যখন এক একটা প্রাকৃতিক দুর্যোগে প্রাণ হারাতো এদেশের হাজার হাজার মানুষ। দিন বদলের সঙ্গে সঙ্গে বাংলাদেশ এখন দুর্যোগ মোকাবেলায় অনেক বেশি দক্ষ। শুধু তাই নয়, সময়োপযোগী পরিকল্পনা গ্রহণেও অনেক বেশি পারদর্শী। আর তা সম্ভব হয়েছে সরকারের আন্তরিকতা, দূরদর্শিতা এবং সঠিক সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণের বিচক্ষণতার কারণে। নিকট অতীতে যেসব প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের উপর আঘাত এনেছে, সেগুলোর মধ্যে অন্যতম আমফান। 2020 সালের 17 মে এটি সাইক্লোন এবং 18 মে সুপার সাইক্লোনে রূপ নিলেও সরকারের সতর্ক পদক্ষেপের কারণে ক্ষয়ক্ষতি ছিল সীমিত। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুপার সাইক্লোন আমফানের পূর্বাভাস থেকে শুরু করে শেষ পর্যন্ত সার্বক্ষণিক মনিটরিং করেছেন। শুধু তাই নয়, আমফান পরবর্তী সময়েও প্রদান করেছেন সব রকমের আন্তরিক সহযোগিতা। বাংলাদেশে আঘাত হানা আরও একটি প্রাকৃতিক দুর্যোগ হল বন্যা। প্রতি বর্ষার মৌসুমেই বাংলাদেশের কোনো না কোনো অঞ্চল বন্যায় প্লাবিত হয়। তবে গত বছরের বন্যাটি ছিল অন্য যে কোনো বছরের বন্যা তুলনায় ভয়াবহ। কিন্তু সরকার পরিকল্পিতভাবে পরিস্থিতি মোকাবেলা করায় ক্ষয়ক্ষতির পরিমাণ ছিল নিয়ন্ত্রণে। আর বন্যা পরবর্তী পদক্ষেপগুলোর কারণে ক্ষতিগ্রস্ত মানুষ পেয়েছে স্বাভাবিক জীবনের নিশ্চয়তা। এ যাবৎকালের সবচেয়ে ভয়াবহ বৈশ্বিক প্রাকৃতিক দুর্যোগের নাম করোনা। পৃথিবীর ক্ষমতাধর দেশগুলো করোনার মরণ কামড়ে নাকাল ছিল শুরু থেকে। আর এক্ষেত্রে বাংলাদেশ দেখিয়েছে অবিশ্বাস্য আর বিস্ময়কর সাফল্য। আর এই সফলতারই বহিঃপ্রকাশ বিশ্বের যে কোনো দেশের তুলনায় এদেশের মৃত্যু হার কম হওয়া। এছাড়া প্রায় সারা বছর বাংলাদেশের মানুষ আতঙ্কে থাকে আরও কিছু দুর্যোগের। বজ্রপাতের কথাই ধরা যাক, বজ্রপাতে সারা বছরই দেশের কোথাও না কোথাও মানুষের মৃত্যু ঘটনা ঘটে। তবে সরকারের প্রচারণার কারণে বজ্রপাতের বিষয়ে মানুষ জানতে পারছে এবং সতর্কতা অবলম্বন করতে পারছে। এতে কমে আসছে মৃত্যু সংখ্যা। প্রাকৃতিক দুর্যোগ থেকে মানুষকে রক্ষা করতে সরকার বিভিন্ন সময়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করলেও মুজিব বর্ষ উপলক্ষে গ্রহণ করতে যাচ্ছে অভিনব কিছু পদক্ষেপ। এগুলোর মধ্যে বেশিরভাগ উল্লেখযোগ্য মুজিব কিল্লা, যার সংখ্যা 550টি। উপকূলীয় ও ঘূর্ণিঝড় প্রবণ এলাকায় নির্মীয়মান এসব মুজিব কিল্লা হতে যাচ্ছে মানুষদের অত্যাধুনিক আশ্রয় কেন্দ্র। এছাড়া উপকূলীয় এলাকা সহ সারা দেশে ফ্ল্যাট শেল্টার নির্মাণ করা হয়েছে। এসব প্রকল্প বন্যা বা ঘূর্ণিঝড়ে মানুষের জানমালের নিরাপত্তায় ভূমিকা রাখছে। দুর্যোগ প্রবণ দেশ হিসেবে বাংলাদেশ নানা রকম প্রাকৃতিক দুর্যোগে আক্রান্ত হবে, এটাই স্বাভাবিক। আর এটাও স্বাভাবিক, দুর্যোগ মোকাবেলায় সরকারের আন্তরিক সহযোগিতা অব্যাহত থাকবে সব সময়।
আমি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব, আপনার কাছে জানতে চাইব যে বাংলাদেশ দুর্যোগ মোকাবিলার যে সক্ষমতা অর্জন করেছে সেটা এখন বিশ্ব স্বীকৃত। খোদ মার্কিন প্রশাসন বাংলাদেশের প্রশংসায় পঞ্চমুখ, যে যেভাবে আমরা ঝড় এবং বন্যা মোকাবিলা করি সেটা পৃথিবীতে আর কেউ এত সক্ষমতার সাথে করতে পারছে না। কিন্তু এর বাইরেও আমাদের আরও অনেকগুলো দুর্যোগ রয়ে গেছে, যে দুর্যোগ হ্রাসে, ঝুঁকি হ্রাসে আমাদের হয়তো আরও অনেক কিছু করার আছে। যেমন একটা হচ্ছে আমাদের ভূমিকম্পের ভয় আছে, কারণ আমাদের পাশে হিমালয় পর্বতমালা, সুতরাং অনেকে বলছেন যেদিকে ফল্ট লাইন আছে যে ক্ষেত্রে ভূমিকম্পের উৎস হতে পারে। আমরা দেখেছি যে বিল্ডিংয়ে বিভিন্ন রকম অগ্নিকাণ্ড ঘটছে, তাতে জানমালের ক্ষয়ক্ষতি হচ্ছে, যেটা আমরা একটু আগে বললাম। তো এ ধরনের আমাদের কি কি ঝুঁকি নিয়ে কাজ করছে আমাদের ত্রাণ মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়? ধন্যবাদ আপনাকে এবং আমাদের এই অনুষ্ঠান যারা দেখছেন। আপনি যে কথাটি বললেন যে মার্কিন প্রশাসন, আমি বলবো সারা বিশ্ব আসলে আজকে আমাদের এই দুর্যোগ ঝুঁকি হ্রাসে যে কার্যক্রম এবং আমাদের সাফল্য, এবং যে কারণেই বলা হয়ে থাকে যে বাংলাদেশ দুর্যোগ ব্যবস্থার রোল মডেল, এটি কিন্তু একেবারেই বাস্তব। এবং তারা কিন্তু যখন কোনো মন্তব্য করেন এটা বুঝতে হবে যে আমাদের কাউকে খুশি করার জন্য নয়, তারা বিভিন্ন ডেটা দেখে এটা করেন। আমি যদি এটা দিয়ে শুরু করতে চাই, জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন যেটা 1-1.5 বছর আগে বললেন, উনি শুধু বাংলাদেশ রোল মডেল বলেন, উনি বলেছে বাংলাদেশ শিক্ষক হতে পারে পৃথিবীর যে কোনো দেশকে দুর্যোগ ব্যবস্থাপনা শেখানোর ক্ষেত্রে। এর কারণটাই, ডিফারেন্সটা আমাদেরকে একটু অনুধাবন করতে হবে। আমাদের যে এরিয়া, যে ল্যান্ডমার্কস, সেখানে যে পপুলেশন আমাদের 16 কোটির উপরে প্রায় 17 কোটি মানুষ, জনসংখ্যার যে ঘনত্ব, এবং আমরা একটা ডেল্টা এবং নন ডেল্টা দেশের সাথে পার্থক্য অনেক। আমাদের যে পাহাড়গুলো দেখেন এখনও সেখানে পাথর হয়নি। আপনি নেপালে যান, খুব কাছাকাছি একটা দেশ বললাম, পাথর হয়ে গেছে। অতএব ডেল্টা মানে হলো এই 100 বছরের পলি জমে জমে আস্তে আস্তে এটা হয়েছে। প্রায় আমরা দুই দিকে বলতে পারি যে সাগর, এবং আর ভিতরে এত শত শত নদী নালা। এই ঘনত্ব, এই জনগণ এত বেশি, তার মধ্যেও আমরা যে কাজটা করতে পেরেছি, যে কাজটা হয়েছে, আমি বিশেষ করে বলতে চাই গত এই 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই দিকে যেভাবে উদ্যোগগুলো নিয়েছেন এবং সারাক্ষণ যেভাবে এটা গাইড করছে, নির্দেশনাবলী বা উনি যে দিচ্ছেন, সেই জিনিসগুলো এই আমাদেরকে এখন ভাবতে হচ্ছে। আপনি দেখেন 1970 একটি সাইক্লোনে 10 লক্ষ লোক মারা গিয়েছিল, এবং এটা শুধু শেষ নয়। আপনি যদি গুগলে যান হয়তো সংখ্যাটা বলবে আরও কম, কিন্তু আসলে আমাদের কাছে ডকুমেন্ট, আমরা সেই 70 সালের পেপার পত্রিকা জোগাড় করেছি, আমরা দেখেছি সেখানে বলা আছে 8 লক্ষ লোকের লাশ, আরও 30 লক্ষ লোক মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তদানীন্তন সরকার অবহেলায়, অবজ্ঞায়, অথবা তাদের আমাদের প্রতি দরদ ছিল না বলে কিন্তু এত বড় ঘটনা তারা পৃথিবীতে জানান দিতে চায়নি। সেইখান থেকে গত 3টা সাইক্লোনে যত যদি আমি বলি, আমপান এবং আমপানের আগে যেটা হলো সিঙ্গেল ডিজিট আমরা চলে আসছি। এটা যে কত বড় সাফল্য। অতএব এই একটা বিষয় আমরা কিন্তু অনেক দূরে এগিয়ে এসেছি। বন্যা মোকাবেলা আমরা বলবো আমাদের দেশের অনেক সময় 40%। 2020 সালে এই কোভিড চলাকালীন সময়ে 5 বার বন্যা হয়েছে। আমাদের কাছে শত শত ফোন আসে যে কীভাবে তোমরা কোভিডের সময় 5টা বার বন্যা তোমরা মেনটেন করলাম। মৃত্যুর সংখ্যা দেখেন একেবারে হাতে গোনা কয়েকজন, তবুও কি হয়তো সাপের কামড়ে, অথবা বাচ্চারা হয়তো সাঁতার জানে না বলে, কিন্তু আসলে বন্যার কারণে যে মৃত্যুটা সেটা কিন্তু নয়। যদিও আমাদের অনেক জায়গায় বেড়িবাঁধের অনেক সমস্যা আছে কিছু কিছু জায়গায়। তারপর ধরেন আমাদের মালামাল যখন আনতে হচ্ছে, চরাঞ্চলে অনেক লোক বাস করে। আমি এটাও বলতে চাই যে চরাঞ্চলের লোকরা কিন্তু খুব সহসা আসতে চান না, কারণ তারা 3টা মাস যদি পার করতে পারে, বাকি 9 মাস তারা খুব সুন্দর সেখানে ফসল হয়, সাংঘাতিকভাবে খুব ভালো ফসল হয়, তারা থাকতে চায়। আপনি যেটা বলেছেন, হ্যাঁ, এখন আমাদের কিছু দুর্যোগ আসে যেদিকে আমাদের মনোনিবেশ আর অনেক করতে হবে। তার মধ্যে অন্যতম যদি বলি ভূমিকম্প, কারণ আমাদের যে ফল্টগুলো আছে, মধুপুরে একটা ফল্ট, নাচল রাজশাহীতে একটা ফল্ট, এবং আরেকটা ফল্ট যেটা আছে সেটা সুনামগঞ্জে এবং বাংলাদেশের এবং ইন্ডিয়ার বর্ডারে, হ্যাঁ, সে একটা ফল্ট। এখন আমরা যেটা লক্ষ্য করছি যে এটাকে যদি আমরা প্রস্তুতি নিতে চাই এটার জন্য, আর দুর্যোগের একটা কথা হলো এখন যে
সারা পৃথিবী এখন যার উপর ভিত্তি করে দুর্যোগ ব্যবস্থাপনা করছে তা হলো 2015 সালে জাপানের সেন্দাই নামক শহরে পৃথিবীর 200 দেশের নেতৃবর্গ যারা বসে ঠিক করেছিল কিভাবে দুর্যোগ ব্যবস্থাপনা করতে হবে, একটা গাইডলাইন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু আবার 600 দেশ তারা পরিকল্পনা করছে। আমরা আমাদের দেশে কিন্তু পরিকল্পনা আছে, এরকম পরিকল্পনা 2016 সালের থেকে 20 সাল পর্যন্ত দুর্যোগ ব্যবস্থাপনা কীভাবে চলবে আমরা কিন্তু একটা গাইডলাইন করেছিলাম। আবার 21 থেকে 25 করেছি। আমাদের পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে, অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা আছে, আমাদের ডেল্টা প্ল্যানের আপনারা জানেন একটা অংশ এখানে আছে। সব কিছু মিলিয়ে কিন্তু দুর্যোগ ব্যবস্থাপনা। আমি যে কথাটি বলছিলাম, ভূমিকম্প নিয়ে আমাদের এখন কাজ শুরু হয়ে গেছে এবং আরও কাজ আমাদেরকে করতে হবে। যেমন ধরেন ভূমিকম্পের সাথে বিল্ডিং কোডের একটা সাংঘাতিকভাবে একটা খুবই জড়িত। বিল্ডিং কোড আমরা খুবই এটার জন্য ধন্যবাদ জানাচ্ছি যে এই বিল্ডিং কোডটা হয়ে গেছে, পাবলিশ হয়ে গেছে 2020, যেটা আমাদের জন্য বিশাল কাজে লাগবে। এখন যেটা দরকার এটা বাস্তবায়ন। শুধু তাই নয়, আমরা শুধু নগরের বিল্ডিং কোড নিয়ে কিন্তু এখন আমাদের আর ব্যস্ত থাকলে হবে না। আপনি দেখেন উন্নয়নের এই অগ্রযাত্রায় বাংলাদেশের উপজেলা শুধু নয়, ইউনিয়ন পর্যায়ে আপনারা যান, দেখেন কত বিল্ডিং হচ্ছে। হয়তো সেটা কাঁচা, অনেক জায়গায় আবার দোতলা, তিনতলা, চারতলা ভবনও হচ্ছে। সেই ক্ষেত্রে আমাদের এর বাস্তবায়নটা খুব নিশ্চিত করা যতটা হচ্ছে, এটা আরও ভালোভাবে নিশ্চিত করতে হবে। এবং একটা দুর্যোগ ব্যবস্থাপনা অথবা দুর্যোগ ঝুঁকি হ্রাসের ক্ষেত্রে প্রত্যেকটা মানুষকে নিয়েই কিন্তু করতে হবে, হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ। এখানে শুধু সরকার এককভাবে গেলে হবে না। এই যে আমাদের অনুষ্ঠানে আজকে যিনি আসেন প্রাইভেট সেক্টর থেকে এসেছেন জনাব রেজা সাহেব, উনিও নিশ্চয়ই বলবেন প্রাইভেট সেক্টর খুবই গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রাখতে পারে। শুধু তাই না, কমিউনিটি লেভেলকে উদ্বুদ্ধ করতে হবে, তাদেরকে সচেতন করতে হবে যাতে তারা বাস্তবায়ন করে। তাহলে কিন্তু আমরা এই ঝুঁকি রাষ্ট্র, আমরা যে রোল মডেল হয়েছি, এটা অবশ্যই এটা তো কন্টিনিউ করবেই, চলমান থাকবে, আরও ভালোভাবে কিন্তু এটাকে আমরা করতে পারবো। আপনি খুব গুরুত্বপূর্ণ অনেকগুলো তথ্য আমাদেরকে দিলেন, বিশেষ করে বিল্ডিং কোডের কথা বলছিলেন যে এর মধ্যে বিল্ডিং কোডটি তৈরি করা হয়ে গেছে, এখন সরকার সেটি এনফোর্সমেন্টে ইমপ্লিমেন্টেশনে যাবেন। জনাব শামীম রেজা, আপনার কাছে জানতে চাইব যে সরকার তো নীতিমালা তৈরি করেন এবং একই সঙ্গে সরকার সেটি বাস্তবায়নের দিকটিও দেখে থাকেন, কিন্তু আমাদের বেসরকারি উন্নয়ন যেভাবে হচ্ছে, যেভাবে আগাচ্ছে, কারণ বেসরকারি খাত উন্নত হলে পরেই একটা দেশের আসলে সত্যিকারের অগ্রগতি হয়। সো বেসরকারি খাত থেকে যদি তাদের একজন প্রতিনিধি হিসাবে আপনাকে জিজ্ঞেস করি যে এই বিল্ডিং কোড মানার ক্ষেত্রে আপনারা কি কোনো সমস্যা দেখেন? দেখেন, এখানে দুইটা ঘটনা। আপনার যে বিল্ডিং কোড মানা হচ্ছে কি হচ্ছে না, এটা দেখবে কে? সরকার, অথরিটি। তো যে অথরিটি আছে সে অথরিটি যদি বিজনেস করে, তো সে অথরিটি কিন্তু করতে পারবে না, বিল্ডিং কোড মানছে কি মানছে না প্রাইভেট সেক্টরে, এটা কিন্তু দেখতে পারবে না। কারণ তারা তখন হয়ে যাচ্ছে হলো এই প্রাইভেট সেক্টরের প্রতিদ্বন্দ্বী হচ্ছে হলো অথরিটি, সরকার। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এটা এমন একটা অবস্থা হচ্ছে যে সচিব সাহেব আছেন, উনি এখানে আমার সাথে একমত হবেন কিনা আমি জানি না। আপনাকে একটা অথরিটি থাকতে হবে যে অথরিটি শুধুমাত্র এটা দেখভালই করবে। আপনার এখন কিন্তু শুধু ঢাকা না, বা আপনার চিটাগং না, সিলেট না, আপনার সচিব সাহেব বলছেন ইউনিয়ন লেভেল পর্যন্ত উন্নয়নের অগ্রযাত্রা হয়ে গেছে। আমার মাননীয় প্রধানমন্ত্রীর স্লোগান ছিল যে গ্রাম হবে শহর, গ্রাম কিন্তু শহর হয়ে গেছে। 100% বিদ্যুতের দিকে চলে গেছেন আপনি, অলরেডি 99.8% বিদ্যুৎ এই পর্যন্ত আপনাকে প্রত্যেকটা ঘরেই চলে গেছে। এখন আপনি যদি চিন্তা করেন যে লেভেলে আপনি চিন্তা করতেছেন 2020 কিন্তু অলরেডি বিএনপিসি কোড প্রিন্টেড, অলরেডি প্রিন্টেড, এবং এটা কিন্তু সার্কুলার হয়ে গেছে। তো এখন এইটা যদি আপনাকে মানতে হয় গাইডলাইনটা, শুধুমাত্র ঢাকা বেস আপনি যদি চিন্তা করেন তাহলে বা চিটাগং বেস চিন্তা করলে হবে না, আপনাকে ওই উপজেলা লেভেলে চিন্তা করতে হবে, আপনি যদি ইউনিয়ন লেভেলে চিন্তা করতে হবে। ওইখানকার যে আছে আপনার ইউনিয়ন বোর্ডের চেয়ারম্যান আছে বা এখন কাউন্সিলর কি বলে চেয়ারম্যান, তারা যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, ওনাদেরকে দেখতে হবে যে আসলে বিল্ডিংগুলি একটা বাজারে মার্কেট উঠায় ফেলতেছে, কিন্তু তারা কিন্তু কোনো ডিজাইনার বা স্ট্রাকচারাল ডিজাইনারের কাছে যাচ্ছে না, তারা কারো কাছে যাচ্ছে না, মনে হচ্ছে ওই যে লোকাল মিস্ত্রি দিয়ে সে যেভাবে পারতেছে ওইভাবে উঠে নিচ্ছে। তো আমরা যদি টেকসই করতে যাই বাংলাদেশের ক্ষেত্রে, যে আমরা যে সফলতাটার দিকে এগিয়েছি, এটা কিন্তু এই ঢাকা কেন্দ্রিক বা চিটাগং কেন্দ্রিক বা শহর, আমাদের ইউনিয়ন কাউন্সিল পর্যন্ত কিন্তু ফায়ার ব্রিগেড আছে, বাট
আমরা কিন্তু সেখানে এই সক্ষমতাটা আনতে পারি না এখনও, যে আপনার ভূমিকম্প হলে যে বিল্ডিং পড়ে যেতে পারে এইটা এখনও কিন্তু মানুষের মধ্যে সেই তৈরি হয় নাই। এজন্য এই অ্যাওয়ারনেসটা তৈরি করার জন্য সরকারিভাবে যেভাবে দরকার, সাথে সাথে আমাদের বেসরকারিভাবে আমরা হয়তো করতে পারি, কিন্তু আসলে আমরা সবার আগে বেসরকারি চিন্তা করি কি জানেন, বিজনেসটা কতটুকু হবে। এটা হলো যদি সত্যি কথা বলতে হয়, যে আমরা ওইখানে গেলে আমাদের বিজনেস কতটুকু হবে, বা ঢাকা শহরে থাকলে আমাদের বিজনেস কতটুকু হবে, এইটা যখন চিন্তা নিশ্চয়ই সরকারের একটা দায়িত্ব থাকে যে ব্যবসা তো নিশ্চয়ই করতে হবে, ব্যবসা ছাড়া তো দেশ এগোবে না, কিন্তু নিয়ম নীতিমালা মেনে ব্যবসা করার ক্ষেত্রেই তো সরকার তার পদক্ষেপ সেটাই বলতেছি আমি আপনাকে, যে নিয়মটা এখন আপনি ইউনিয়ন লেভেলে কিভাবে করতে পারেন সেটা চিন্তা করতে হবে। যে ওইখানে যে বিল্ডিংগুলি উঠতেছে এখন, আপনি একটা বাচ্চা গাছ যখন বুনেন আপনি, সেই সময় কিন্তু আপনাকে রক্ষণাবেক্ষণের কথাটা চিন্তা করতে হবে। যখন ইউনিয়ন লেভেল পর্যন্ত আপনি কিন্তু এখন চলে গেছে, কিন্তু আপনার যোগাযোগের ব্যবস্থা কিন্তু খুবই ভালো। আমার বাড়ি ফরিদপুরে, আমি এখন এরপরে পদ্মা হয়ে গেলে কিন্তু পদ্মার থেকে আমি ওই ঢাকায় আসবো, কিন্তু ফরিদপুর থেকে আমার বাসায় অফিস করতে পারবো, আমার কোনো অসুবিধা নেই, মাত্র 1.5 ঘন্টার ব্যাপার। তাই সকালে রওনা দিব, আমি চলে আসবো ঢাকায়, কিন্তু আমার থাকা দরকার নেই। সেইখানে আমাদের বিল্ডিংয়ে আমার ফরিদপুরেও যদি আমি দেখি, অনেক বিল্ডিং উঠে গেছে 10 তলা 15 তলা, যেটা আজকের থেকে 15 বছর আগে ছিল না। এই 10-12 বছরে উঠেছে। এখন সেইটা কিভাবে মানা হয়েছে এবং ওইখানকার সিটি পৌরসভা কিভাবে নির্মাণ করলো, আপনি সেইটা দেখতে হবে। ঢাকার ঢাকা কোড মানা কিন্তু সমস্যা না, এটা কিন্তু ঢাকা কেন্দ্রিক বা চিটাগাং কেন্দ্রিক না আপনার, বা খুলনা কেন্দ্রিক না। বিভাগীয় শহরে যেভাবে মানা হচ্ছে, কিন্তু আপনার রুট লেভেলে সেটা মানা হচ্ছে না। এটাকে মানানোর জন্য সরকারের দায়িত্বশীল ভূমিকা কারা করবে সেটা ইমিডিয়েট করা। এখন আমি দেখছি গত কিছুদিন আগে খবর নিয়ে, যে বিভিন্ন শহর এলাকায়, পৌরসভা এলাকায় আপনার বিল্ডিংয়ের দেওয়া বন্ধ করে দিচ্ছে, পারমিশন দেওয়া বন্ধ করে দিচ্ছে, কারণ তারা কোনো কিছুই মানতেছে না। মোটামুটি যেভাবে আমাদের বিল্ডিং কোড ছিল যে 50% ছেড়ে দিয়ে আমাদের বানাতে হবে ঢাকা শহরে, ওইটা কিন্তু সব জায়গার জন্য সেম, কিন্তু ওই লোকালে কিন্তু এটা আর করে নাই। তারা পুরাটা নিয়ে অলরেডি বিল্ডিং করে ফেলতেছে, এবং কোথার থেকে আপনার বেরোবে, একটা 10 ফিট বা 15 ফিট রাস্তা রেখে আপনার একটা লাশের গাড়ি বেরোবে কীভাবে, সেটাও কিন্তু চিন্তা করতেছে না। আমাদের এখানে অনেক ছিল, কিন্তু আমরা যে সফলতার দিকে এগিয়েছি, আমাদের এই সফলতা ধরে রাখতে হলে আমাদেরকে ওই ইউনিয়ন কাউন্সিলের দিকে এখনই নজর দিতে হবে। আপনি খুবই গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, যে উন্নয়ন কেবলমাত্র রাজধানী কিংবা বড় বড় শহর কেন্দ্রিক হতে পারে না, উন্নয়ন হচ্ছে সমগ্র দেশব্যাপী, এবং সেক্ষেত্রে ইউনিয়নের উন্নয়ন সেটা যেন নিয়মকানুন মেনে হয়, সে ব্যাপারে সরকার একটা বড় ভূমিকা রাখতে পারে ডেফিনেটলি। এবং আমরা দেখছি যে একটু আগে মাননীয় সচিব সাহেব বলছিলেন যে বাংলাদেশ এর মধ্যে গত বছর আমরা 8% জিডিপি অর্জন করতে পেরেছি। এই করোনাকালীন সময়ে, এই দুর্যোগ সময়ে যখন পুরো বাংলাদেশ প্রায় বন্ধ, তখন আমরা 6 থেকে 7% আমরা জিডিপি অর্জন করেছি। এই যে উন্নয়নটা হচ্ছে, তাতে তো একটা বিশাল বড় ভূমিকা আমাদের প্রাইভেট সেক্টরের। এই দুর্যোগ হ্রাসে, দুর্যোগের যে ঝুঁকিটা রয়েছে বাংলাদেশে, এই দুর্যোগ ঝুঁকি হ্রাসে বাংলাদেশে বেসরকারি ব্যবস্থাপনা বা বেসরকারি যে উন্নয়নগুলি হচ্ছে, বেসরকারি খাত, তারাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। এ ব্যাপারে আপনাদের সাথে আমরা একটা ছোট্ট জিনিস শেয়ার করতে পারি। একটা ডকুমেন্টারি করা আছে, পিএসটিসি তারা আমাদের জন্য একটা ডকুমেন্টারি নির্মাণ করেছেন। সেখানে তারা দেখিয়েছেন যে কি করে ব্যক্তিগত খাত, প্রাইভেট সেক্টর এই বাংলাদেশের দুর্যোগ ঝুঁকি হ্রাসে ভূমিকা রাখছে। আপনাদেরকে আমরা সেটা একটু দেখাতে চাই আমাদের এই মনিটরে। পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার বা পিএসটিসি একটি বেসরকারি অলাভজনক উন্নয়ন সংস্থা। সংস্থাটি বিভিন্ন উন্নয়ন কর্মসূচি ও প্রকল্প গ্রহণ করার মাধ্যমে দেশের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান পরিবর্তনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। 1978 সাল থেকে সংস্থাটি বাংলাদেশে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্যসেবা ব্যবস্থাপনার উন্নয়ন, স্বাস্থ্য পরিষেবা কার্যক্রম সম্প্রসারণ, জনগণের মধ্যে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি করা এবং স্বাস্থ্য অধিকার প্রতিষ্ঠা প্রভৃতির লক্ষ্য অর্জনে কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশেষ করে অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে কাজ করছে। এই দুর্যোগের সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছে রাজধানী ঢাকা। সমন্বিত দুর্যোগ মোকাবেলায় ফায়ার সার্ভিসের সহায়তায় ইউসিভি প্রশিক্ষণ, সম্মেলন এবং মহড়ার ব্যবস্থা করছে। দ্রুত আগুন নেভানো, নিরাপদে আশ্রয় গ্রহণ এবং প্রাথমিক চিকিৎসা সহ সব বিভিন্ন ঝুঁকি এড়াতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে গড়ে তোলার মহৎ কাজটি করছে নিয়মিত। এছাড়াও নগর বিপর্যয় শব্দটি সাধারণত ভূমিকম্প, ভবন ধস,
জলাবদ্ধতা, গ্যাস বা রাসায়নিক বিস্ফোরণ ইত্যাদির উদাহরণগুলিকে বোঝায়। এসব দুর্যোগ মোকাবেলায় কাজ করছে পিএসটিসি। শহরটিকে আরও সুরক্ষিত করার জন্য, নগর স্থিতিস্থাপকতার জন্য একটি সুকাঠামোগত জরুরি প্রস্তুতি এবং প্রতিক্রিয়া ব্যবস্থা স্থাপন এবং অনুসরণ করার জন্য সিটি কর্পোরেশনের প্রতিশ্রুতিগুলি বেসরকারি খাতের বাস্তবায়নের জন্য আহ্বান জানানো সহ নানা উদ্যোগ নিয়ে থাকে। একই সাথে নগরায়ন ও শিল্পায়নের মধ্যে দিয়ে শহরের সুস্থতা ও সুরক্ষার জন্য বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠানগুলো নিরাপত্তা বলয়ের নিচে রাখতে কাজ করছে প্রতিষ্ঠানটি। তারই অংশ হিসেবে গোলটেবিল বৈঠক, প্রশিক্ষণ, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সভা আয়োজন করে জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করছে। এভাবে সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি সংস্থার সমূহের সহায়তায় দুর্যোগ মোকাবেলায় সক্ষমতা অর্জন করছে বাংলাদেশ। আমরা দেখলাম যে কিভাবে বেসরকারি সংস্থাগুলো আমাদের এই দুর্যোগ ঝুঁকি হ্রাসে কার্যকর ভূমিকা রাখছে। আমি জনাব মোহাম্মদ মোহসেন আপনার কাছে আসতে চাই। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশের যে ঝুঁকিগুলো রয়েছে যে দুর্যোগের, এখানে কি কি চ্যালেঞ্জ আপনাদেরকে মোকাবেলা করতে হয়? বাংলাদেশে তো আসলে দুর্যোগ দেখেন অনেকগুলো দুর্যোগ। আমি শুধু আমরা বড় বড় যেটা এগুলো নিয়ে কথা বলি, সাইক্লোন, বন্যা, তারপরে ধরেন আমাদের আর্থকোয়েক যেটা ভূমিকম্প, ইভেন এই যে বজ্রপাত দেখেন, এগুলো কিন্তু দুর্যোগ। আর ম্যানমেড দুর্যোগের তো অনেক, এই যে আমরা অগ্নিকাণ্ড বলি, অ্যাক্সিডেন্ট বলি, এগুলো তো আসলে দুর্যোগের সংখ্যা অনেকগুলো আমাদের দেশে। এবং এটা বলা হয়ে থাকে যেমন কোনো কোনো দেশ আছে তারা 2-3টে দুর্যোগের জন্য প্রস্তুত অথবা মুখোমুখি। তো আমাদের ডেল্টা হওয়াতে আমাদের দুর্যোগটা বহুমুখী। আমরা চ্যালেঞ্জগুলো যেটা ধরেন দেখি যে কতটা হচ্ছিল, যে আমাদের যেহেতু উন্নয়নের যে গতি এখন খুবই একেবারেই বলা যেতে পারে অসম্ভব ভালো একটি গতি, এটার সাথে সাথে আমাদের প্রস্তুতিটা এবং দুর্যোগের ঝুঁকি হ্রাসের যে কর্মকাণ্ডটা আছে, কাজটা আছে, সেটা সব লেভেলে একেবারে গ্রাম, ইউনিয়ন, শহর, পৌরসভা, নগর সব জায়গাতে এটাকে প্রতিষ্ঠা করা একটা বিষয় আছে। আরেকটি বিষয় যেটা হলো আমাদেরকে সবাইকে এগিয়ে আসতে হবে। আমি যেটা দিয়ে শুরু করেছিলাম যে দেখেন এই দুনিয়ার পৃথিবীর 200 দেশের নেতৃবর্গ এবং সরকারি কর্মচারী যখন বসলো, তারা 4টা জিনিস অনুধাবন করলেন যে এই 4টা জিনিস নিয়ে আমাদের সবচেয়ে চিন্তা করা দরকার। তার নাম্বার 1 আন্ডারস্ট্যান্ডিং অফ ডিজাস্টার। তারা বললো যে না, পৃথিবীর মানুষ আমরা এখন তো দুর্যোগটাই বুঝি না, দুর্যোগ কোনটা না কোনটা। দেখেন সেখানে এত অভিজ্ঞ লোক গেল, কারণটা আসলে এত কিছু আছে যেটা এটাকেও দুর্যোগ হিসেবে একটা ছোট্ট একটি ঘটনা, এটাও কিন্তু একটা দুর্যোগ হতে পারে। তারপরে তারা বলল ইনভেস্টমেন্ট মানে ইনভেস্ট করতে হবে। এটা ইন্টারন্যাশনালি বলে থাকে যে $1 অথবা $1 ইনভেস্ট করলে 7 টাকা সেভ হতে পারে কিন্তু দুর্যোগের ক্ষেত্রে। এটা একটা অন অ্যান অ্যাভারেজ আন্তর্জাতিকভাবে এটা বলা হয়ে থাকে। তারপর তারা বললো প্রাইভেট সেক্টরে ইনভলভমেন্ট সাংঘাতিকভাবে। তারপরে বললো গভর্নেন্স, দুর্যোগ ব্যবস্থাপনার যে গভর্নেন্সটা, এটাকে কতটা পারা যায় স্বচ্ছ, তারপরে এটা খুবই বাস্তবধর্মী গভর্নেন্সটা করতে হবে। এই কথাগুলো কিন্তু তার একমত হলো। দেখেন এত বছর আমরা বলি যে দুর্যোগের যেটা শুরু হয়েছিল, খুবই একটি আপনাদের কাছে এই তথ্যটা তুলতে চাই। পৃথিবীতে এই দুর্যোগ একেবারে প্রাতিষ্ঠানিকভাবে দুর্যোগ নিয়ে আলোচনা অথবা পর্যালোচনা করার বয়স কিন্তু খুব একটা না। ধরেন 89-এ সেটাও জাপান থেকে শুরু হয়েছিল। তারপরে যেটা শুরু হলো হিয়াগো ফ্রেমওয়ার্ক, এটা সেটা আমি আর এতটা ডিটেলসে যাচ্ছি না। কিন্তু সবচেয়ে একটা জিনিস খেয়াল করে দেখেন, আমাদের যে এই জাতির পিতার এই জন্মশতবার্ষিকীতে আমরা আছি, মুজিব বর্ষে আছি, 1970 সাল আমাদের সেই সেটা যেটা হয়েছিল ভয়ঙ্কর। উনি নির্বাচনের জাতির পিতা কী করলেন, নির্বাচনের প্রচারণা রেখে উনি চলে গেলেন ওখানে। এবং সরকার গঠনের পর 72 সালে উনি বলেছেন না, এই দেশে দুর্যোগকে মোকাবেলা করতে গেলে একা করা যাবে না, স্বেচ্ছাশ্রম অর্থাৎ মানুষকে একটা ওই ভলান্টিয়ার একটা সোসাইটি তৈরি করতে হবে। 72 সালে উনি চিন্তা করতেছেন, যেটা এত বছর পরে এখন সারা দুনিয়ার নেতৃবর্গরা চিন্তা করছে। শুধু তাই নয়, 72 সালে উনি এটা সিপিপি, সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রাম, অর্থাৎ যে কারণে ওই লোকগুলো 70 সালে মারা গিয়েছিল সেটা যাতে না হয়, কি না হয়, একটা সিগন্যাল দিল 3-4, এটা আর্লি ওয়ার্নিং সিস্টেমটাকে ডেভেলপ করতে হবে, যাতে আমরা এখন জানেন আমরা 10 দিন আগে 10 days বিফোর আমরা জানতে পারি সাইক্লোনটার অবস্থাটা কোথায়, কী গতিবিধি, এটা কতটা কিন্তু
কাজ হয়ে গেছে আমাদের। দেখেন কি করি আমরা 5 দিন 6 দিন আগ থেকেই বলতে পারি এটা হচ্ছে। আমরা শুধু রেডিও টেলিভিশন ইলেকট্রনিক অথবা প্রিন্ট মিডিয়াতে বলে ক্ষান্ত নয় সরকার। কি করছে তারা? ওই যে 74,000 ভলান্টিয়ার আমাদের আছে, ডেডিকেটেড ভলান্টিয়ার, এবং তার মধ্যে আরও ভালো খবর হলো অর্ধেকই নারী। এটা ভাবতে পারেন, অর্ধেকই নারী। তারা যাচ্ছে গ্রামে, আপনি দেখবেন এক ধরনের পোশাক পরে হ্যান্ডব্যাগ নিয়ে, ভাই সব এত নাম্বার সিগন্যাল আপনার প্রস্তুত হন, কারণ এই সিগন্যালটা যখন 6 হবে তখনই তাদেরকে আমরা শেল্টারে নিয়ে এসে। উনি আরও কী করলেন, ডেডিকেটেড শেল্টার, যে একদম পার্টিকুলার খালি স্কুলে এনে অথবা ইউনিয়ন পরিষদ আনবো তা না, এই শেল্টারগুলো থাকবে সাইক্লোনের জন্যই শেল্টারগুলো থাকবে। আমাদের প্রায় ধরেন 7,000-এর মতো শেল্টার এখন শুরু করেছিলেন কিন্তু উনি। শুধু এটাই শেষ না, এটা আসলে গবেষণার বিষয়। এই জাতির পিতা কেমনে ভাবলেন যে 72 সালে যখন দেখলেন যে পানি এসে পানিতে ভেসে যাচ্ছে, তখন উনি মাটির কিল্লা উনি নাম দিলেন। আমাদের এই জাতিবিদ্যা বলতে উঁচু করে ঢিপি করে, যেখানে মানুষ দৌড়ে উঠবে, দরকার পড়লে ওই একজন আরেকজনকে ধরে থাকবে, যে স্রোতের মধ্যে ধরে থাকবে। এটা করলো পরবর্তীতে জনগণ সেটার নাম দিল মুজিব কিল্লা, এবং সেটা আমাদের 500-র উপরে, প্রায় 550 মুজিব কিল্লা বাংলাদেশে অবস্থিত। এবং আমরা এখন যেটা করছি, একটা বিশাল বরাদ্দ আমাদের আছে, যেগুলো পুরনো হয়ে গেছিলো সেগুলোকে আমরা সংস্কার করছি, আর নতুন করে আমরা করছি। মানে এই চিন্তাটা কিন্তু দেখেন কত আগ থেকে কিন্তু আমাদের হয়েছে। এখন চ্যালেঞ্জটার কথা আপনি যেটা বললেন, হ্যাঁ চ্যালেঞ্জ তো কিছু আসেই। চ্যালেঞ্জটা হলো ধরেন একজন মানুষ উনি সমুদ্রে নৌকা নিয়ে প্রায় ধরেন কক্সবাজার অথবা থেকে 15-20 কিলোমিটার দূরে যাচ্ছে, 30 কিলোমিটার দূরে যাচ্ছে, 50 কিলোমিটার দূরে যাচ্ছে, তার যে ট্রলার, তার কাছে মেসেজটা পৌঁছানো, সিগন্যালটা পৌঁছানো, এবং কী করতে হবে, নিজ ল্যাঙ্গুয়েজে, নিজ ভাষায় পৌঁছাতে হবে। আমরা যে ভাষায় আজকে কথা বলছি, বাংলা, স্থানীয় ভাষায়, আমরা বাংলাতে কথা বলছি। আপনি দেখেন ওখানে যারা মৎস্যজীবী আছে তারা হয়তো অনেকটা পরিষ্কার না, আমরা বললাম 4 নম্বর সিগন্যাল, এই কথাটা কিন্তু অতটা না, তাকে স্থানীয় ভাষায়। আমরা কি করছি এখন বর্তমান সরকার, 27টারও বেশি আপনার ওই যে স্থানীয় যে রেডিওগুলা সেগুলো কাজ করছে। আমরা তাদের যে নেটওয়ার্ক হয়তো 10, 15, 20 কিলোমিটার, আমরা চাচ্ছি শেষ, তারা যত দূর পর্যন্ত যায় তাদের কাছে মেসেজটা পৌঁছানো যায় যে আপনার কিন্তু এটা, আপনি 3 দিন আছে, আপনি আপনার ট্রলারটা অথবা মাছ ধরা নৌকা নিয়ে তার সাথে আসুন। এগুলো তো একটু চ্যালেঞ্জ আছেই, তবে এগুলো উত্তরণের জন্য যে কাজটা হয়েছে, যেটা আমি আপনাকে বলতেই হবে, আমাদের এটা বাইবেলের মতো দুর্যোগ ব্যবস্থাপনার ক্ষেত্রে, সেটা হলো স্ট্যান্ডিং অর্ডার্স অন ডিজাস্টার্স, অর্থাৎ দুর্যোগ সংক্রান্ত স্থায়ী আদেশাবলী। একটা দুর্যোগ হলো, কিচ্ছু বলার দরকার নেই, ওই বইটার মধ্যে 320 থেকে 27 পৃষ্ঠার মধ্যে বইটা, এরকম সব বলা আছে কার কী করণীয়। ইভেন এই যে আপনি একজন মিডিয়া পার্সোনাল আছেন, আপনার কী করণীয় সেখানে বলা আছে, এবং না করলে কি হবে সেটা বলা আছে। উদাহরণ, সরকার থেকে বলা হলো যে এত নাম্বার সিগন্যাল, আপনি কিন্তু সেটা প্রচার করতে হবে, আপনাকে মানুষকে করতে হবে। অতএব এগুলোকে আরও বাস্তবায়ন করা দরকার। আমরা লক্ষ্য করি যে অনেক সময় হয়তো যেভাবে করা দরকার তারপরেও আমরা অনেক দূরে এগিয়ে গেছি। এখন আমি এটা না বলে আর পারছি না, গত 2 মাস আগে এই কোভিড চলাকালীন অবস্থায় বাংলাদেশে রেভিনিউ অর্থ দিয়ে, রাজস্ব অর্থ দিয়ে 2300 কোটি, 2300 কোটি টাকা একটা প্রকল্প পাশ হয়েছে। এবং সেদিন আমি ছিলাম সেই একনেক সভায়, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বললেন, এক বাক্যে পাশ করে দিলেন উনি, কি আমাদের উদ্ধার যন্ত্রপাতি। এবং মাননীয় প্রধানমন্ত্রী বললেন এটা উপজেলা পর্যন্ত এই যন্ত্রপাতি পাঠাতে হবে। আপনারা যে দেখছেন যে আগুন ধরলে যে ওই ল্যাডারগুলো, মইগুলো, এগুলো কিন্তু আমাদের মন্ত্রণালয় থেকে কেনা। কিন্তু আমরা তখন 20 তলার পর্যন্ত বিল্ডিং ছিল, ভাবছিলাম যে 22 তলা করতে পারলে হবে, এখন বিল্ডিং হচ্ছে 50 তলা, তাহলে ওগুলো আমাদের বাড়াতে হচ্ছে। এবং এই প্রকল্পটা 3 বছরের মধ্যে আমাদের শেষ করতে হবে। এর আগেও যে যন্ত্রপাতি কিনেছে কয়েকশো কোটি টাকার, তার সাথে জড়িত হচ্ছে। অর্থাৎ চ্যালেঞ্জও যেমন আছে, আবার তার মোকাবেলার প্রস্তুতিও কিন্তু আছে। আমরা এই প্রকল্পটা নেওয়াতে দেখেন অনেকটা কিন্তু এগিয়ে গেল। এখন যেটা আমাদের দরকার, এই যে আমি আজকে এটা খুব ভালো লাগছে, আপনারা যে ওই প্রাইভেট সেক্টরের একজন কর্ণধারকে নিয়ে আসছেন। প্রাইভেট সেক্টরকে আমাদের এটার সাথে ইনভলভ করতে হবে। প্রাইভেট সেক্টর ইন্ডাস্ট্রি করছে, তারা অনেকগুলো কনস্ট্রাকশন করছে, এটার সাথে একেবারেই যাতা সরকারের এই বিএনবিসি মানে বিল্ডিং কোড বলি, অন্য নিয়মাবলী মেনে ওনারা করলে সরকারের জন্য তাহলে অনেকটা সুবিধা হবে, এবং আমাদের আর খুব বেশি এটা নিয়ে ক্লান্ত অথবা পরিশ্রান্ত হবে না। চমৎকার বললেন। আসলেই তাই, আমাদের এখন যেভাবে এগুচ্ছে সরকার এবং যেভাবে প্রস্তুতি নিচ্ছে দুর্যোগ মোকাবেলার আসে, সেটা সত্যি প্রশংসার দাবিদার। এবং অগ্নিকাণ্ড নির্বাপনের জন্য যে ধরনের নতুন নতুন যন্ত্রপাতি আসছে, আমরা টেলিভিশনেও দেখেছি সেগুলো,
এবং আমরা আশাবাদী যে এরপর বড় দুর্ঘটনা থেকে আমরা রক্ষা পাবো। কিন্তু তারপরেও একটা কথা থেকেই যায়, সেটি হচ্ছে যে আমরা অতি সম্প্রতি দেখেছি যে বনানীতে এফআর টাওয়ারে অগ্নিকাণ্ডে আপনাদের বেশ কয়েকজন মারা গেছে, জানমালে ক্ষতি হয়েছে। একই রকম ঘটনা আমরা দেখতে পেতাম এর আগে গার্মেন্টসগুলোতে। আপনাদের যদি তাজরিয়ান গার্মেন্টসের কথা মনে থাকে, সেখানে অসংখ্য মানুষ জীবন্ত দগ্ধ হয়েছেন। কিন্তু পরবর্তীতে গার্মেন্টসগুলোতে ব্যবস্থা নিয়ে সেখানে ফায়ার এক্সিট করা, সেখানে আগুন নেভানোর জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া, ড্রিল করা এবং তাদেরকে প্রশিক্ষণ দেওয়ার পরে এখন কিন্তু আর প্রায় শোনাই যায় না যে কোনো গার্মেন্টসে অগ্নিকাণ্ড হয়েছে, বা হলেও মানব সম্পদের কোনো ক্ষতি হয়েছে এ কথা আমরা শুনতে পাই না। একই রকমভাবে কি আপনি মনে করেন যে কোনো একটা সংস্থা থাকা দরকার যেটা ব্যক্তিগত খাতকে সহায়তা করবে বা ব্যক্তিগত খাতকে এই অগ্নিকাণ্ড নির্বাপনে যথাযথ ব্যবস্থা গ্রহণে বাধ্য করবে, যাতে করে এই ধরনের অগ্নিকাণ্ড আর না ঘটে? বাসার যে নতুন লাইন টানেন বিশ্বব্যাংকের সহায়তায়, এখানে যদি ওয়াটার হাইড্রেন্টগুলি প্রত্যেকটা ফুটপাতের উপরে রেখে দিতেন আপনি, এটা খুব একটা দামি কথা বলেছেন যে আমাদের এখন বড় বড় পানির লাইন টানা হচ্ছে। আমরা কি করতেছি বিল্ডিং এ, পাশে যদি হাইড্রেন্ট গুলো থাকতো, আমরা হাইড্রেন্ট কি করতেছি, আমরা যে সিস্টেমে করতেছি, আপনি যতক্ষণ পর্যন্ত পানি থাকবে আমাদের রিজার্ভার, মানে বিল্ডিং এ হাইড্রেন্ট করছে, কিন্তু রিজার্ভার সেই পানিটা থাকবে না। কিন্তু কতটুকু সময় সেটা কাজ করবে, ম্যাক্সিমাম আধা ঘন্টা, হাফ অ্যান আওয়ার। কিন্তু একটা বিল্ডিং এ যখন আগুন হয় তখন ছড়িয়ে পড়ে তখন অনেক বেশি পানির দরকার, কারণ কাগজ থাকে, থাকে অনেক ডকুমেন্ট থাকে, সেটা কাগজে কিন্তু আগুন লাগলে পরে তখন বাতাসের সাথে সাথে সেটা ভেরি মাচ ফ্লেমেবল। সেটাই আমরা ঠিক এই কথাটাই বলতে চাচ্ছি যে যদি একটি সিস্টেম করা থাকে, প্রক্রিয়া করা থাকে এবং সেটি যদি ইমপ্লিমেন্টেশন করা হয়, তাহলে কিন্তু আমরা দুর্যোগটা যে ঝুঁকি রয়েছে সেটা হ্রাস করতে পারি। আমাদের কিন্তু আমি বললাম তো, আমাদের দুর্যোগ কিন্তু অনেক কমে আসছে এবং আমাদের এই দুর্যোগ, আমরা প্রাকৃতিক দুর্যোগ, একসময় বাংলাদেশকে মানুষ চিনত কীভাবে, বন্যার দেশ হিসাবে। কোনো সরকার শুধুমাত্র ওই বন্যা দেখায় শুধুমাত্র রিলিফ আনার জন্য আমাদের দেশগুলি, কিন্তু গত 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একটাই আপিল ছিল, আমরা ভিক্ষাবৃত্তি করব না। আমি আপনার ওই কথাটাতে ফিরে আসতে চাই যে উচিত ছিল যখন পানির লাইন টানা হয়েছে প্রধান সড়কগুলোতে, তখন ফুটপাতের পাশে হাইড্রেন্ট রাখার ব্যবস্থা করা। কিন্তু এটা কেউ ভাবেননি, যারা ওই প্রজেক্টটা করেছেন তারা ভাবেননি যেখানে হাইড্রেন্ট রাখা উচিত, কিংবা ফায়ার সেফটি সার্ভিসের বা দুর্যোগ ব্যবস্থাপনার কাউকে ওই পরিকল্পনায় অংশীদার করা হয়নি। যদি রাখা হতো তাহলে হয়তো হাইড্রেন্ট থাকতো। আমাদের সরকারি কর্মকর্তারা সবাই কিন্তু বিদেশে গেছেন, ওটা কিন্তু দেখেন, তাই না? তাই আবার আমরা সেটাই বলছি যে আমাদের এই চ্যালেঞ্জেসগুলো, আমাদের দেখা যাচ্ছে অর্থ ব্যয় হচ্ছে, অনেক বড় বড় প্রকল্প হচ্ছে, কিন্তু একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে এই প্রকল্পটা থেকে আরো অনেক কিছু করা দরকার ছিল, এখন আবার নতুন করে আবার এটা করতে হবে। এটা আজকে হোক, আবার 10 বছর পরে হোক বা 5 বছর পরে হোক, এটা কিন্তু আবার করবে। এটা আমাদের দরকার হবেই এটা। এই জন্য আমি বলছি কি, আপনাকে যে আজকে যে গাছটা লাগাইলেন, ওই যে চারাটা লাগালে, বীজটা লাগাইলেন, ওই বীজটার থেকে চারা হবে, চারার থেকে বড় গাছ হবে। আপনি কিন্তু একদম প্রথম ফ্রম বিগিনিং যদি শুরু করেন, তাহলে কিন্তু আপনাকে আর আজকে এই যে উন্নতি, এই যে আমরা শিখরে উঠেছি এবং আমরা যে এই সফলতা অর্জন করেছি, এই সফলতাটা কিন্তু তখন টিকসই হবে। আমরা কিন্তু অনেক ভালো অবস্থানে আছি। এইটাকে টিকসই করতে হলে এখন জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে হবে এবং আমরা আমাদেরকে নিজেদেরকে সাথে সাথে সচেতন হতে হবে এবং যত সচেতন হব আমরা তত। এবং যেটা আমাদেরকে করতে হবে, আমি বারবার বলি, প্রস্তুতি, প্রস্তুতি এবং প্রস্তুতি। একদম সারা পৃথিবীতে দুর্যোগ থেকে যদি আমরা এর জানমাল এবং সম্পদের ক্ষয়ক্ষতি, আর্থিক ক্ষয়ক্ষতি কমাতে চাই, প্রস্তুতি কি করছি দেখেন। বন্যা সিজন যখন আসে, যেমন সাইক্লোন সিজন আমরা জেনারেলি আমাদের দেশে যখন হয় এপ্রিল থেকে মে, জুন, জুলাই, আমরা কি করছি? আমরা এখন থেকেই ওই সমস্ত জেলাতে শেল্টারগুলো ঠিক আছে কিনা, আমাদের 74,000 ভলান্টিয়ার ঠিক আছে কিনা, আমাদের আপৎকালীন সাহায্য যে মজুদ সেটা ওই সমস্ত জায়গায় ঠিক আছে কিনা, আমরা ভিডিও কনফারেন্স অথবা ফিজিক্যালি সভা করে প্রস্তুত রাখা। এই যে আজকে যে আমরা আলোচনা করছি, আমি এভাবেই বলি প্রস্তুতিটা দুরকম। একটা প্রস্তুতি যে আজকে যে আলোচনা করছি, আমরা দুর্যোগ নিয়ে অনেক আমাদের এই দেশের সম্মানিত নাগরিক বিদ্যুৎ দেখছেন, স্কুল কলেজে একসময় আমরা যখন পড়াশোনা করেছি তখন কিন্তু দুর্যোগ বিষয় বলে কোনো বিষয় বইতে ছিল। এখন আপনি দেখেন একটা বাচ্চা, সে 5-6 পড়ে, সে
কমপক্ষে জানছে যে ভূমিকম্প এরকম, সাইক্লোন এটাকে বলে। এটা এক ধরনের প্রস্তুতি। আমরা ধরেন এই যে বজ্রপাত, আমরা লক্ষ লক্ষ লিফলেট মানুষকে যাচ্ছি, ভাই বজ্রপাত যখন শুরু হয় তুমি তখন একটু ঘরের মধ্যে থাকো, লোহার দণ্ডে থাকো না। এগুলো এক ধরনের প্রস্তুতি। আর যেটা হার্ডওয়্যার, আমাদেরকে শেল্টার তৈরি করতে হচ্ছে, ভবনগুলো সঠিকভাবে করতে হচ্ছে, রাস্তাঘাটগুলো সঠিকভাবে করতে হচ্ছে, একটা ভবনে যতটুকু ওই পানির ব্যবস্থা রাখা দরকার সেটা করা হচ্ছে। অগ্নি যেটা যে ইভেন তারটা যে ব্যবহার করা হয় সে তারটা ঠিক আছে কি না, ইলেকট্রিক কেবল যেটা, সেগুলোকে আমাদের দেখতে, এগুলো হলো হার্ডওয়্যার। অর্থাৎ সফট এবং হার্ড দুই দিকে আমাদেরকে এগোতে হবে। আমাদের কথা হলো প্রস্তুতির কোনো বিকল্প নেই এবং প্রস্তুতিটা দুভাবেই করতে হবে। যতটা প্রস্তুতি করতে পারবো আমাদের সেই ঝুঁকি হ্রাস আমাদের একেবারে কমে যাবে এবং আমাদের ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক কমে, যাতে আমাদের অগ্রগতি যে চলমান যে গতি এটা সমানই থাকবে। হোল অফ সোসাইটি অ্যাপ্রোচ সবাইকে আমাদের কিন্তু বেসরকারি সংস্থাগুলো আসতে হবে, সরকারি সংস্থাগুলো আনতে হবে, কমিউনিটিকে আনতে হবে, প্রত্যেকটা লোককে আনতে হবে। এটা হলো এই যে যারা ধরেন নকল বৈদ্যুতিক কেবল যারা বানাচ্ছে তাদেরকে আমরা যদি সচেতন করতে পারতাম, যারা কিনছেন তাদের যদি বলতে পারতাম যে ভাই তোমার এইটার কারণে, তোমার এই লাভটার কারণে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। যারা বাস্তবায়ন করছে যে কর্মকর্তারা, তারাও যদি এটাকে ওইভাবে যে না এটা অসম্ভব, এটা যে কোনো ক্ষতি করতে পারে, তাহলে কিন্তু আর আমরা দুর্ঘটনা হতাম। তবে এটা অনেক দূরে গিয়েছে, মানুষ বুঝছে, এটাকে আরো আমাদেরকে সম্মিলিতভাবে এখন মানুষ কিন্তু আসলে বোঝাতে শুরু করেছে। আপনি দেখেন অগ্নিকাণ্ড কিন্তু অনেক কমে আসছে, আল্লাহর অশেষ রহমত যে আমাদের উপর থেকে এখন অনেক এবং ছোটখাটো যে ত্রুটি হচ্ছে আমাদের ফায়ার এক্সটিংগুইশার প্রত্যেকটা বিল্ডিংয়ে আছে এবং সাথে সাথেই সেটা মারাও শিখে গেছে, অনেকে সেটা কিভাবে ইউজ করবে সেটা শিখছে। সেজন্য আমরা অনেক ভালো অবস্থানে আছি। আমরা আলোচনা করছি যে ঢাকা শহর একটা বিশাল বড় জায়গা, এখানে সবচেয়ে বেশি লোক বাস করেন এবং ঢাকা শহরেও দুর্যোগের ঝুঁকি রয়েছে অনেক, এবং সেই দুর্যোগের ঝুঁকি হ্রাসে আমাদের ঢাকা সিটি কর্পোরেশন কি করছে সেটাও আমরা একটু জানতে চাই। আমাদের দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও তিনি আমাদেরকে বলবেন যে কি করে এই ঝুঁকিগুলো হ্রাসে তারা কাজ করছেন। চলুন দেখি। বাংলাদেশ বৃহত্তম বদ্বীপ অঞ্চলের একটি দেশ, কিন্তু বাংলাদেশ দুর্যোগ প্রবণ এলাকা যেমন, একই সাথে কিন্তু বাংলাদেশ দুর্যোগ মোকাবেলায় কিন্তু রোল মডেল। ঢাকা দক্ষিণ সিটি তার কিন্তু একটি অংশ। বাংলাদেশে কিন্তু নগরের দুর্যোগ আর গ্রামীণ দুর্যোগ কিন্তু দুভাবে নিয়ন্ত্রণ করা হয়। বিশেষ করে দুর্যোগ বিষয় মন্ত্রণালয়ের একটা কিন্তু নীতিমালা আছে, একেবারে গ্রাম থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কিন্তু জাতীয় কমিটি আছে, এই কমিটির নির্দেশনা বাস্তবায়নের জন্য একেবারে মাঠ পর্যায়ে কিন্তু কাজ করে। বাট নগরে কিন্তু এই ধরনের সেট আপ গড়ে উঠে নেই। কারণ হচ্ছে নগরে মূলত যেহেতু সবগুলো অঞ্চলের প্রধান কার্যালয় নগরে অবস্থিত, যেমন অগ্নি নির্বাপনের জন্য কিন্তু আমাদের সিভিল ডিফেন্স আছে, কিন্তু তারা নগরে কিন্তু সব কিছু থাকে, এই জন্য তারা কিন্তু কাজগুলো করে থাকেন। তারপরে কিন্তু রেড ক্রিসেন্ট তারা কিন্তু কাজ করেন। পাশাপাশি বন্যা একটা বড় বিষয়, কিন্তু ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন মূলত বন্যা মুক্ত এলাকা, বাট আমাদের নতুন যে এলাকাভুক্ত কিছু অঞ্চল আছে সেগুলো এখনও কিন্তু ওই আমাদের এই বেড়িবাঁধের বাইরে। তো এটাও আমাদের প্ল্যানে কিন্তু আছে। তো আমরা আমাদেরকে একটা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি আছে, আমরা সে বিষয়ে ব্যবস্থা নিচ্ছি। সর্বোপরি যে বিষয়টা আছে কিন্তু ভূমিকম্পর একটা ঝুঁকিতে আমরা কিন্তু আছি, বিশেষ করে বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চল, একই সাথে যদি ধরি আমাদের পূর্বাঞ্চল, এটা কিন্তু অত্যন্ত ঝুঁকিপূর্ণ। তার অর্থে এর যে ঢাকা কিন্তু ঝুঁকিমুক্ত, কিন্তু ঢাকাও কিন্তু এর মাঝে মাঝে পড়ে যায়। আমরা ইতিমধ্যে তো মৃদু ভূমিকম্প প্রায় সময় কিন্তু পাচ্ছি, প্রায় কয়েক মাস পর পর দেশে যে কোনো একটা অঞ্চলে কিন্তু হয়। কিন্তু এই বিষয়ে একটা প্রস্তুতি থাকা দরকার। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন একটা প্রকল্পের আওতায় আমরা একটা উদ্যোগ নিয়েছি, এটা আমাদের একটা প্রকল্প হবে, কিন্তু 24 আওয়ার্স কিন্তু আমাদের এই কেন্দ্রে চলবে। কোথায় দুর্যোগ হলে কিন্তু আমরা তাৎক্ষণিক কিন্তু খবরগুলি পাবো। আমরা একটা হোয়াইট হাউস করেছি, আমরা ক্ষতিগ্রস্ত ভবনের মালামালগুলো অপসারণের জন্য এই দুর্যোগ সময় যাবো, আমরা সেটা যন্ত্রপাতি করে আমরা সেটা ইতিমধ্যে কিছু ক্রয় করা হয়েছে। প্রতিটা ম্যাপে কিন্তু জিএস ম্যাপ করা হচ্ছে, আমরা তাৎক্ষণিক কিন্তু আমি লোকেশনের ব্যবস্থা করতে পারি। এটা প্রকল্পের কাজ শেষ হয়ে গেলে আমরা দ্রুত কাজ করতে পারবো। আমাদের কিছু বেসরকারি সংস্থা পিএসটিসি, প্ল্যান ইন্টারন্যাশনাল, এরা কিন্তু আমাদের সাথে এগিয়ে আসছে। আমাদের সাথে একটা এমইউ তাদের হয়েছে, গত কর্পোরেশন তাদের একটা এমইউ কর্পোরেশন অনুমোদন করেছে। তারা কিন্তু আমাদের বিদ্যালয়গুলো দিয়ে তাদের কিন্তু শেখাবে, কিন্তু ওয়েস্ট ম্যানেজমেন্ট তারা কিন্তু সহায়তা করবে, স্কুলের শিক্ষকদের তারা কিন্তু সহায়তা করবে। এমন কয়েকটা স্কুলে যেন তারা গিয়ে
হঠাৎ করে দুর্যোগ হলেও কিন্তু আশ্রয় তাদের সেই বিষয়গুলো শিখাবে কিন্তু। অর্থাৎ যদি সময়কে মিলে কিন্তু দুর্যোগ মোকাবেলা করতে হয়, দুর্যোগ কিন্তু একা একা কেউ মোকাবেলা করতে পারে না। এই জন্য সরকার, জনগণ, বেসরকারি সংস্থা, ইভেনকে মিডিয়ারও একটা কিন্তু ভূমিকা আছে। দক্ষিণ সিটি কর্পোরেশনের সিইও কিন্তু বেশ অনেকগুলো বিষয় যেটা আমরা আলাপ আলোচনা করছিলাম তার কথার মধ্যেও এটা আসছে, এবং তিনিও বলছিলেন যে সবগুলো সেক্টরকে একসাথে করে, যেটি একটু আগে সচিব সাহেব বলছিলেন যে এই কাজটা আসলে কেবলমাত্র একা সরকারের পক্ষে করা সম্ভব নয়, এটা সবগুলো সেক্টর, সেখানে বেসরকারি খাত আছে, এনজিও আছে, বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থা আছে, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন আছে, তারা সবাই মিলে যখন এই কাজগুলো করবে তখন আমাদের ঝুঁকিগুলি আস্তে আস্তে হ্রাস হবে। এবং আসার কথা হচ্ছে যে আমরা আজকে আলোচনা থেকে যেটা বুঝলাম যে একসময় প্রবল ঝুঁকির মধ্যে আমরা ছিলাম, এবং দিনের পর দিন বিভিন্ন পদক্ষেপ নেবার কারণে, বিভিন্ন প্রচেষ্টার ফলে সেই ঝুঁকিগুলো আমরা অনেকখানি হ্রাস করতে সক্ষম হয়েছি। এবং এখন যে সমস্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে তাতে নিশ্চিত করে বলতে পারি যে আগামীতে আমাদের এই দুর্যোগ আরও অনেকখানি হ্রাস হবে এবং অনেকখানি কমে আসবে। জি, ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা যেটা বললেন, হি ইজ মাই কলিগ, জুনিয়র কলিগ, ধন্যবাদ তাকে। ৭২,০০০ বিল্ডিং আছে ঢাকা শহরে যেটা চিহ্নিত করা হয়েছে ঝুঁকিপূর্ণ। তার মধ্যে কিছু বিল্ডিং আছে একেবারে আপনার সহসায় সেগুলোকে ডিমলিশ করা দরকার এবং উদ্যোগগুলো নেওয়া হয়েছে। রাজউক এটার সাথে খুব জড়িত এবং একটা কমিটির আমিও কনভেনার হিসেবে কাজ করেছি। আপনি যে চ্যালেঞ্জের কথা এসেছিলেন শুরুতে, সেখানে বলি ৭২,০০০ বিল্ডিং তো আর একদিন, দুদিন, এক বছরে কিন্তু শেষ করা যাবে না। এটা বুঝতে হবে কতগুলো মানুষ বাংলাদেশে, ঢাকা শহরে বাস করে এবং ৭২,০০০ বিল্ডিং এ কত লোক বাস করে। সেখানে আমরা যেটা করছি, রাজউক যেটা করছে, যেখানে একটা কতগুলো ভাগে ভাগ করা হয়েছে যে এই বিল্ডিংগুলো ইমিডিয়েট ভাঙা দরকার, ঝুঁকির উপর ভিত্তি করে। হ্যাঁ, এই ঝুঁকি এবং বিল্ডিং এর কোয়ালিটির উপরে। আচ্ছা আচ্ছা, তার মধ্যে ৩২১টা একেবারে ইমিডিয়েট, তারপরে যেমন এত হাজার আছে যেটা হয়তো আমরা একটু পরে, এত হাজার আছে যেটা আপনাকে ওই যে রেট্রোফিটিং যে শব্দটা শুনছেন, সেটা হলো যে একটা বিল্ডিং আছে তার আর একটু স্ট্রেংথ বাড়াতে গেলেই, বাড়াতে পারলে কিন্তু ওই বিল্ডিংটা টিকে যাবে। যেমন তেজগাঁতে ফায়ার স্টেশনের কাজটা হচ্ছে, মিরপুরে একটা, এটা জাপানি টেকনোলজি, ভেরি গুড টেকনোলজি, এই কাজগুলো আমরা করতে পারি। যেটা বললেন সিইও সাহেব, দেখেন আমি যেটা কথা বলেছিলাম যে দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত স্থায়ী আদেশাবলী, এই আদেশাবলীটা এমন একটা ডকুমেন্ট, পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশে এই ধরনের ডকুমেন্ট আছে। তারা প্রতিনিয়ত আমাদের কাছে, এই মিয়ানমার এই বছর দেড়েক আগে আমাদের কাছে বলে গেলেন তোমাদের এটা দাও, আমরা ফলো করে করবো। ইভেন নেপাল, আমি অন্য দেশ নাই বলি, সেইখানে কিন্তু আমাদের স্থানীয় এবং জাতীয় পর্যায়ে একদম নির্ধারিত কিছু কমিটি আছে, এবং জাতীয় পর্যায়ে যে কমিটিগুলো আছে তার মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে একটি জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিল আছে। কাউন্সিলের এটা একটা ইউনিক কমিটি। কী জন্য? সচরাচর খুব বেশি কমিটি নাই বাংলাদেশে যেখানে আমাদের 3 বাহিনীর প্রধান, সেনাবাহিনী, নৌবাহিনী এবং আমাদের বিমান বাহিনীর প্রধান রিটের সদস্য, পুলিশের যিনি আছেন আইজি, সে বিজিবির এরাও মেম্বার, সেটা হলো এই দুর্যোগ সংক্রান্ত যেটা কাউন্সিল বললাম। তারপরে মন্ত্রী পর্যায়ে কমিটি আছেন, আন্তঃমন্ত্রণালয় যে কথাগুলো বলি, কারণ একটার সাথে একটা সম্পর্কিত আছে। যে কথাটা আমি আসতে চাই নগরের বললে, মাননীয় মেয়র কিন্তু নগর যে কমিটি দুর্যোগ ব্যবস্থাপনা তার কিন্তু সভাপতি, এবং নগরের যে ওয়ার্ড আছে তার সভাপতি কিন্তু ওয়ার্ড কাউন্সিলর। আচ্ছা, খেয়াল করেন, এটাই আমাদের কাজ। এখন আমরা চেষ্টা করছি ওনাদেরকে যতটা পারা যায় ইনভলভ করা কমিটির স্ট্রাকচার। এখন মেয়র পর্যায়ে কিন্তু হয়ে গেছে, কিন্তু কাউন্সিলর পর্যায়ে ধরেন হয়তো বলতে পারেন কোনো ওয়ার্ডে অতটা নাই। এটাই শেষ না, কি করতে হচ্ছে? আমরা ধরেন আজকে থেকে প্রায় 7-8 বছর আগে একটা কন্টিনজেন্সি প্ল্যান করেছি। মিরপুর এত নম্বর ওয়ার্ড, একটা কন্টিনজেন্সি প্ল্যানটা হলো এরকম যে এই ওয়ার্ডটা এরকম, এখানে স্কুল ঘর, এখানে এতটা বিল্ডিং, কী হলে কীরকম করা যাবে এগুলো। কিন্তু কন্টিনজেন্সি প্ল্যানটা কিন্তু একটা স্ট্যাটিক না, ডাইনামিক ডকুমেন্ট। কারণ 2015 অথবা 14 সালে মিরপুর ওই একটা ওয়ার্ডের মধ্যে যে অবস্থা ছিল, 2021 সালে কিন্তু সেই অবস্থা নাই। খালি জায়গায় বিল্ডিং হয়েছে, 2 তলা বিল্ডিং ভেঙে 20 তলা বিল্ডিং করেছে, মানুষ যেখানে ছিল এত লক্ষ সেখানে এত লক্ষ। অর্থাৎ এই প্ল্যানগুলো, কন্টিনজেন্সি প্ল্যানগুলো কিন্তু আমাদেরকে আবার সময়ে সময়ে, প্রতি বছর না হলে অ্যাটলিস্ট সময় সময় কিন্তু আমাদের এটা আপডেট করতে হচ্ছে। এই কাজগুলো কিন্তু আমাদের করতে হচ্ছে। দেখেন বন্যা, আমরা বন্যা বলতেই মনে করি গ্রাম, যে কথাটা বলছিলেন নির্বাহী সাহেব, যে হ্যাঁ এই যে জলাবদ্ধতা যেটা,
এটা নিয়েও কিন্তু আমাদের কাজ করতেছে। আমরা খুবই হ্যাপি এই যে দুটা নগরেই আমাদের উত্তর এবং দক্ষিণ আপনি দেখেন গত কয়েক বছরে যে বিশেষ করে ইমিডিয়েট যে এই 2 বছরে যে এটা হয়ে গেছে খাল উদ্ধার, পলিথিন ইউজ না করা, এটা খুবই আশান্বিত। নিশ্চয়ই। হ্যাঁ, আমি অতীতে অবশ্যই তারা আরও অতীতে চেষ্টা করেছে, বাট আমি যদি বলি যে গত কিছুদিন দেন এই মেয়র মহোদয় হাটে মাঠে কাউন্সিলর যাচ্ছে করছে এবং তাদের সাথে সরকার হেল্প করতেছে, সরকারি যারা দপ্তর এই মন্ত্রণালয় বলি ডিপার্টমেন্ট তারাও চেষ্টা করতেছেন, পাশাপাশি সচেতন করার জন্য আমাদের অন্য সংস্থাগুলো বেসরকারি সংস্থাও তাদেরকে সহায়তা করছে। এইখানে প্রাইভেট সেক্টরকে কিন্তু সাংঘাতিকভাবে আমরা ইনভলভ করতে চাচ্ছি এবং তারা হচ্ছে। হ্যাঁ, এটাকে আরও কতটা সমন্বয় ইন্টিগ্রেটেড, আমি যেটা বলি একত্র এই কাজগুলো করতে পারলে আমাদের যে গ্যাপগুলো আছে যতটা কমে যাবে, ততটা আমাদের এই নগরে আমাদের ঝুঁকি রাস্তা কমে যাবে। একেবারে ঠিক কথা বলেছেন, চমৎকার কথা বলেছেন। ধন্যবাদ জনাব মোহাম্মদ মহসিন এবং ধন্যবাদ জনাব সৈয়দ শামীম রেজা, আপনাদের দুজনকে অনেক ধন্যবাদ আমাদেরকে আজকে সময় দেওয়ার জন্য। এবং অনেকগুলো বিষয় আজকে আমাদের আলোচনা থেকে উঠে এসছে যেগুলো আমাদের অজানা ছিল, এবং ভাবতে ভালো লাগছে যে বাংলাদেশ যে কেবলমাত্র আমাদের এই ঝড় ঝঞ্ঝা মোকাবেলায় যে কেবল বিশ্বের রোল মডেল তা না। আপনি একটু আগে বলছিলেন মাননীয় সচিব সাহেব যে বাংলাদেশ যে স্ট্যান্ডিং অপারেশন যে বানিয়েছে সেটা এখন বিশ্বের রোল মডেল, সারা বিশ্ব সেটাকে অনুসরণ করতে চাইছে এবং আমাদের বেসরকারি খাত যেভাবে এগিয়ে আসছে সেটাও কিন্তু বিশ্বের একটা বিস্ময়। তো এইভাবে সরকারি খাত এবং বেসরকারি খাত, বিভিন্ন এনজিও, বিভিন্ন সংস্থা, স্বেচ্ছাসেবী সংগঠন সবাই যদি এগিয়ে আসে এবং আমাদের জনগণ যদি সচেতন হন, তাহলে নিশ্চয়ই আমরা বলতে পারি যে আমাদের বাংলাদেশ আগামীতে অনেকখানি দুর্যোগের যে ঝুঁকি রয়েছে সেটি কমাতে পারবে। আমাদের সচেতনতা এবং আমাদের দায়িত্বপ্রাপ্ত সংস্থাগুলোর দায়িত্ব পালন যথাযথভাবে হলে পরেই আমরা অনেকখানি এই ঝুঁকি কমিয়ে ফেলতে পারবো এবং বিশ্বের সেরা দেশ হিসেবে বাংলাদেশের নাম লেখাতে পারবো, যারা বিশ্বে দুর্যোগ ঝুঁকির আসে সবচাইতে ভালো কাজ করছে। আমরা আশা করি বাংলাদেশ একদিন সে জায়গায় এই নামটা লেখাবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।